আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। টেস্টি ভাই রেসিপি দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আমি ওহিয়াতুবা। আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো বিক্রমপুরের ঐতিহ্যবাহী পিঠা বিবিখানা পিঠা। আমার নানির রেসিপিতে আজকে আমার মা আমাকে তৈরি করে শেখাবেন বিবিখানা পিঠা কিভাবে আমার নানি তৈরি করতেন। তো চলুন দেখিনি। বিবিখানা পিঠা তৈরি করার জন্য এখানে আমি আধা কেজি পরিমাণ আতপ চালের গুঁড়া নিয়েছি এবং শুকনো চালের গুঁড়া। আপনারা চাইলে তাজা ফ্রেশ চালের গুঁড়াও করে নিতে পারেন এবং সেদ্ধ চালের গুঁড়া দিয়েও কিন্তু এই পিঠাটা সুন্দরভাবে হবে। আর এই পিঠাটা তৈরি করতে কিন্তু পানি দিয়ে ব্যাটারটা গুলাতে হয় না, দুধ দিয়েই সম্পূর্ণ ব্যাটারটা গুলিয়ে নিতে হবে। সো এখানে আমি প্রায় 2 কেজি পরিমাণ দুধ জাল করে ঘন করে নিয়েছি। আর প্রয়োজন বোধে অল্প পরিমাণ পানি দেওয়া যেতে পারে, বাট সম্পূর্ণই কিন্তু দুধের উপরই ব্যাটারটা তৈরি করতে হবে। এবার জাল করে নেওয়া ঘন করে নেওয়া দুধের মধ্যে চালের গুঁড়িগুলো দিয়ে দেওয়া হচ্ছে, স্বাদমতো লবণ এবং দিয়ে দিচ্ছি বেকিং পাউডার প্রায় হাফ চা চামচ এবং 4-5টা এলাচি এবং সামান্য একটু দারচিনি গুঁড়া করে নিয়েছি, সেটাই চেলে দিয়ে দিচ্ছি। এবং দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে 3টি ডিম। আপনারা চাইলে এখানে কিশমিশও দিতে পারবেন। দিচ্ছি খেজুরের গুড়। আপনারা চাইলে চাকা যে শক্ত গুড় থাকে খেজুরের গুড়, সেটা আপনারা জাল করে এভাবে ঘন করে ঠান্ডা করে দিতে পারবেন। তো মিষ্টি আপনারা যে যেমন খান কম বা বেশি সেটা বুঝেই দেবেন। তো হালকা একটু আগে মেখে নেওয়া হচ্ছে। এরপর এখানে দিয়ে দেওয়া হচ্ছে নারকেল কোড়ানো। এখানে প্রায় 1.5 কাপের মতো নারকেল কোড়ানো আছে এবং সবশেষে এখানে দিয়ে দেওয়া হচ্ছে প্রায় হাফ কাপের মতো ঘি। অবশ্যই এই পিঠা তৈরি করতে আপনারা ঘিটা ব্যবহার করবেন, এতে করে পিঠার ফ্লেভারটা একদমই আসল বিবিখানা পিঠার মতোই আসবে। সো আমি আজকে রেসিপিটা আপনাদের দেখাচ্ছি, একদমই কিন্তু অথেন্টিক। এভাবে কিন্তু বিবিখানা পিঠাটা তৈরি হয়। তো বড় একটা দস্তার কড়াইতে আগে নিচে বালি নিয়ে নেওয়া হয়েছে। এই বালির গরমেই কিন্তু পিঠাটা পূর্বে সেদ্ধ হবে। আর এর উপরে কলা পাতা বিছিয়ে দেওয়া হয়েছে, আর কলা পাতাগুলো কিন্তু গাছ থেকে আনার পর ভালো করে ধুয়ে মুছে নেওয়া হয়েছে। তো আমার মা একে একে অনেকগুলো পরত করে এখানে পাতা বিছিয়ে দিয়েছে, আর পাতাগুলো কিন্তু খুবই সাবধানে যত্ন সহকারে বিছিয়ে নিতে হবে। আর ব্যাটারটা দেওয়ার পরে যেন বালির মধ্যে ব্যাটারটা না যায় সেটা বুঝেই কিন্তু পাতাগুলো বিছিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পাতাই কিন্তু আমার মা বিছিয়ে দিয়েছে, এতে করে আর পিঠার ব্যাটারটা নিচে যাবে না। আর আমার নানি সবসময় মাটির চুলায় তৈরি করতেন এই পিঠাটা, কিন্তু যেহেতু আমরা গ্যাস চুলায় অভ্যস্ত তাই আজকে আমি গ্যাসের চুলায় আপনাদেরকে রেসিপিটা করে দেখাবো। তো এখন ব্যাটারটা দিয়ে দেওয়া হচ্ছে, আর ব্যাটারটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে কতটা ঘন হবে। অতিরিক্ত পাতলা হবে না, আবার একদম থকথকে ঘনও হবে না। বেশি ঘন হলে কিন্তু পিঠাটা সেদ্ধ হবে না। সো এটা বুঝেই কিন্তু আপনারা ব্যাটারটা তৈরি করবেন। তো ব্যাটারটা দিয়ে দেওয়া হলো। এরপর এই ব্যাটারের উপরে আবার কলাপাতা দিয়ে দেওয়া হবে। প্রায় এরকম 6-7টার মতো কলাপাতা উপরে দিয়ে দিতে হবে। এতে করে উপরে এবং পিঠার নিচে কলাপাতাটা থাকলে খুব সুন্দর পাতার ফ্লেভারটা পিঠার মধ্যে যাবে এবং পিঠাটাও খুব সুন্দরভাবে পুড়বে। তো এখানে আমার মা কয়লা গরম করে নিয়েছেন কড়াইয়ের মধ্যে করে। কয়লাটা দেখতে পাচ্ছেন জ্বলছে। তো এই কয়লাটাই স্টিলের পাত্রে দিয়ে পিঠার উপরে বসিয়ে দেওয়া হলো এবং চুলার আঁচটাও কিন্তু জ্বালিয়ে একদম লো হিটে দিয়ে দেওয়া হলো। আর গরম কয়লার উপরে কিছু পাতলা পাতলা জাতীয় কাঠ দিয়ে দেওয়া হলো, এতে করে আস্তে আস্তে কয়লাটা জ্বলবে পুড়বে এবং পিঠাটাও পোড়া হয়ে যাবে। তো এভাবে প্রায় 2-2.5 ঘন্টার মতো আমরা পিঠাটা তৈরি করেছি, চুলায় বসিয়ে রেখেছিলাম। আর এখন এই পর্যায়ে কিন্তু পিঠাটা একদমই গরম। তো পাতাগুলো তুলে একটু দেখছি চেক করে যে পিঠাটা সম্পূর্ণ হয়েছে কিনা, ভেতর থেকে সেদ্ধ হয়েছে কিনা।
আলহামদুলিল্লাহ পিঠা একদম সুন্দরভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে। এর কারণ হচ্ছে হিটটা খুব সুন্দরভাবে পিঠায় লেগেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের পিঠাটা কিন্তু মানে একদম পারফেক্টলি হয়ে গেছে। তো আমার মা গরম গরম পিঠাটা উঠিয়ে এখন ছুরি দিয়ে কেটে নিচ্ছে। আর পিঠাটা যেহেতু একটু শক্ত, তো এটা কিন্তু ছুরি দিয়ে সুন্দরভাবে শেপভাবে কাটা যাবে না। অফ ক্যামেরায় বটি দিয়ে কেটে নিয়েছিলাম। তো এরকম এবড়ো-থেবড়োই হবে পিসগুলো, যেহেতু নারকেল দেয়া, এত সুন্দর করে কিন্তু পিস হবে না কেকের মতো। সো এভাবেই কিন্তু আমার নানি সবসময় পিস করতেন আর আমরা খেতাম। তো আজকে মনে পড়ে গেল সেই কথা। তো আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। আর লাগলে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর আমার রেসিপির জন্য লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনার প্রতি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের মাঝে চলে আসব আরও একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।